স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। পররাষ্ট্র মন্ত্রণালয়কে শৃঙ্খলায় ফেরানো, ছাত্র জনতার অভ্যুত্থানে সংহতি জানিয়ে আটক প্রবাসীদের মুক্ত করা এবং প্রধান উপদেষ্টার দুটি বিদেশ সফর এসবই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১০০ দিনের সফলতা বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কও অচিরেই ভালো হবে বলে আশা করেন তিনি। বলেন, ১০০ দিনে এর চেয়ে বেশি সফলতা আশা করা বাতুলতা। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পার হয়েছে আগেই। এই ১০০ দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সফলতা ব্যর্থতা কি জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এত অল্প সময়ে এই ধরনের মূল্যায়ন সম্ভব নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফলাফল অন্যান্য মন্ত্রণালয়ের মতো দ্রুত আসে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক আগের নিয়োগ বাতিল করে শৃঙ্খলা ফেরানো, জুলাই অভ্যুত্থানে আটক প্রবাসীদের মুক্ত করাই ১০০ দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বড় সাফল্য বলে মনে করেন তৌহিদ হোসেন। দীর্ঘদিন পরে দেশের প্রধানের সাথে আমেরিকার প্রেসিডেন্টের বৈঠকও আরেকটি সফলতা বলেন তিনি। মিশনগুলোতে নিয়োগ এবং ফেরত নিয়ে আসা ইত্যাদিতে এক ধরনের একটা ডিসিপ্লিন আনার চেষ্টা করেছি। নীতিগতভাবে আমরা কোনো কন্ট্রাকচুয়াল নিয়োগ দিচ্ছি না, এক্সেপ্ট পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট যেগুলো, সেগুলি তো পৃথিবীর সব দেশে আছে, আমাদের দেশেও আছে। মধ্যপ্রাচ্যে তারা তাদের দেশের আইনের পরিপন্থী কার্যকলাপে জড়িত ছিলেন। সেটা হলো যে তারা তাদের সেন্টিমেন্ট ব্যক্ত করেছেন এবং সৎ উদ্দেশ্যেই করেছেন, কিন্তু তাদের ওখানকার আইনের সাথে সেটা সাংঘর্ষিক হয়ে গেছে। আমরা অ্যারেঞ্জ করেছি যাতে আমাদের চিফ অ্যাডভাইজার কথা বলতে পারেন সে দেশের রাষ্ট্রপ্রধানের সাথে, এবং তার মাধ্যমে তাদেরকে আমরা মুক্ত করতে পেরেছি। চিফ অ্যাডভাইজার সাহেব তো ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে মিট করেছেন, সেখানে আপনারা জানেন যে ৩০ বছর পরে প্রথমবারের মতো কোনো মার্কিন রাষ্ট্রদূতের সাথে তার মিটিং হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বন্ধ ভারতের ভিসা। সাবেক প্রধানমন্ত্রী অবস্থান করছেন ভারতে। এই অবস্থায় প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন কি সহজ? প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেখুন, কঠিন কাজ যে করতে হবে না এমন তো কোনো কথা নেই। তবে অবশ্যই যদি ওনার উপস্থিতি ওখানে না থাকতো তাহলে দুই পক্ষের জন্য আমি মনে করি যে কাজ সহজ হতো। যে ভারতের সাথে সম্পর্ক আমরা মনে করি যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং আমাদের সাথে সম্পর্ক আমি বিশ্বাস করি যে ভারতের জন্য গুরুত্বপূর্ণ। কাজেই দুই পক্ষ আমি মনে করি যে একটি বাস্তবসম্মত এবং প্র্যাগম্যাটিক ওয়েতে আগাবে। বেশ কয়েকটি দেশে নতুন মিশন খোলা, পশ্চিমা দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং রোহিঙ্গা সমস্যার সমাধান, আগামীতে এই বিষয়গুলো নিয়েই কাজ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমি মনে করি যে এটা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। পোশাক শিল্পে আন্দোলনের জন্য একে অপরকে দুষছেন শিল্প মালিক এবং শ্রমিক নেতারা। শিল্প মালিকদের দাবি, সব শর্ত পূরণ করার পরও বহিরাগতদের ইন্ধনে এই শ্রমিক অসন্তোষ। আর শ্রমিক নেতারা বলছেন সব দাবি পূরণ হয়নি। এমনকি কিছু মালিক শ্রমিকদের বঞ্চিত করে অর্থ পাচার করছেন। দাবি পূরণ না হলে আন্দোলন থামবে না বলেও মনে করেন শ্রমিক নেতারা। আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর আগস্টের শেষ দিকে সাভার ও আশুলিয়ায় তৈরি পোশাক শিল্পে শুরু হয় শ্রমিক অসন্তোষ। এরপর দফায় দফায় বৈঠকে বসে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধি সহ নানা পক্ষ। সলভ করার চেষ্টা করতেছে এবং সলভ হচ্ছে গ্র্যাজুয়ালি। তবুও মিলছে না সুফল। নভেম্বরেও আন্দোলনে গাজীপুর ও সাভারের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। তাদের ছোটখাটো কিছু দাবি দেওয়া ছিল, টিফিন বিল, হাজিরা বোনাস, সেগুলো আমরা সবগুলো কিন্তু ত্রিপক্ষিক এগ্রিমেন্টের মাধ্যমে আমরা কিন্তু এগ্রি হইলাম। কিন্তু এর বাইরে দেখা গেল যে নানান ধরনের নতুন নতুন দাবি জিএম বা পিএম বা এই অফিসারকে বা বের করতে হবে, যেগুলো তো আসলে কোনো যৌক্তিক দাবি হতে পারে না। শ্রমিক নেতারা বলছেন, বেতন কাঠামো এবং কর্মপরিবেশ টেকসই না হলে অসন্তোষ থামবে না। মিড লেভেল ম্যানেজমেন্টের যে ব্যবহার শ্রমিকদের সাথে, সেটা খুবই খারাপ। এই 18 দফা যদি সবাই একবারে কার্যকর করে দিত তাহলে কিন্তু আর এই আন্দোলনটা আর কিন্তু হতো না। কখনো কখনো কোনো মালিক তারা ইচ্ছা করেও তাদের ফ্যাক্টরিকে রুগ্ন করে রাখে, যেটা আমরা দেখছি। আবার কিছু কারখানা আছে যে তারা ঠিকই টাকা পাচার করে দিচ্ছে। এই আন্দোলন কবে বন্ধ হবে এই কথার উত্তর, সঠিক উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ এটা সম্ভাবনা আমি দেখছি না। তবে এই আন্দোলনে দেশি বিদেশি ষড়যন্ত্র দেখছেন শিল্প মালিকরা। এক কথায় যদি বলি, এটা একটা ষড়যন্ত্র। গত 2023-এর ডিসেম্বরে কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে। ম্যাক্সিমাম বড় ফ্যাক্টরিগুলোতে 18 দফা দাবি বাস্তবায়ন করা হয়েছে। আপনাকে প্রথম চিন্তা করতে হবে শিল্পের এই খরচ এবং এই দাবি দেওয়া
বহন করার সামর্থ্য আছে কিনা, বাংলাদেশ থেকে কে টাকা পাচার করছে, কিভাবে টাকা পাচার করছে, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো শিল্পের মালিকরা একচাটিয়া করতেছে বা ঢালাওভাবে এই মন্তব্য করা মোটেও ঠিক না। দ্রুত সংকটের সমাধান না হলে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা বিশ্লেষকদের। ফ্যাক্টরিগুলোতে যে শ্রমিকের অসন্তোষ, সেই জায়গাগুলো কিন্তু আরও ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় কিনা সেই শঙ্কা থেকে কিন্তু আমরা এখনো এই মুহূর্ত পর্যন্ত বের হতে পারছি না। নেট হিসাবটা বলে দিবে যে আমার আরএমজির এক্সপোর্টের যে সংখ্যা, সেই সংখ্যাটা আমার প্রবৃদ্ধিকে কতটুকু আঘাত হানে। শিল্পের স্বার্থে মালিক ও শ্রমিকদের দূরত্ব কমানোর পরামর্শও তার। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। উৎপাদন ও আমদানি পর্যায়ে শুল্ক কর কমানোর পরও দেশের বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে পাম তেল। একই অবস্থা সয়াবিন তেলের ক্ষেত্রেও, তবে কিছুটা কমেছে চিনির দাম। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক এবং আমাদের সাথে আছেন কারওয়ান বাজার থেকে রিফাত তাসনুভা। আমরা প্রথমেই মুজিব আপনার কাছে আসতে চাই, এই যে উৎপাদন ও আমদানি পর্যায়ে শুল্ক কর কমানোর পরও দেশের বাজারে আসলে তেলের দাম কেন বাড়ছে, কি বলছেন ক্রেতা এবং বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। সামনে রমজান এবং এই রমজানকে সামনে রেখে বাজারে যে অস্থিরতা প্রতি বছর তৈরি হয় সেটি কাটাতে মূলত সরকারের এই উদ্যোগ ছিল যে ভ্যাট কমিয়ে বাজারে যে অস্থিরতা সেটি রোধ করা, অর্থাৎ আমদানি এবং উৎপাদন পর্যায়ে যে তেলের দাম সেটি যাতে নিয়ন্ত্রণ রাখা যায়, একটা সহনীয় পর্যায়ে রাখা যায়, সেটির একটা প্রচেষ্টা আসলে দেখা যাচ্ছে। তবে এখানে আমরা আগের সম্প্রচারটিতেও যেমন জানিয়েছি যে এখানে মূলত দুটি কারণ রয়েছে। সেটি হচ্ছে এখন পর্যন্ত মূল্য সংযোজন কর সেটি কমানোর পরেও যে তেল আমদানি হওয়ার কথা সেটি এখন পর্যন্ত বাজারে বা খুচরা পর্যায়ে বলি, পাইকারি পর্যায়ে বলি, সেটি এখনও আসেনি। এটি একটি কারণ। দ্বিতীয় কারণটি হচ্ছে এখানে যারা বড় বড় শিল্প গ্রুপগুলো আমদানি করে থাকে তারা খুচরা পর্যায়ে অর্থাৎ মধ্যপন্থী যারা পাইকারি ব্যবসায়ীরা আছেন তাদেরকে এক ধরনের মূল্য নির্ধারণ করে দেয়, ফলে ওই দামে তাদেরকে বিক্রি করতে হয়। সেটি আরেকটি কারণ রয়েছে, অর্থাৎ দ্বিমুখী কারণ রয়েছে এই বাজারে অস্থিরতার জন্য অথবা এখনও পর্যন্ত বাজার স্থিতিশীল না হওয়ার জন্য। এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন যে বাজার এখানে মনিটরিংয়ের দরকার আছে এবং সেটি যারা আমদানি করে থাকেন বড় পর্যায়ে শিল্প উদ্যোক্তা যারা আছেন তাদের সেই পর্যায়ে মনিটরিংয়ের একটা দরকার আছে। আমরা যারা স্থানীয় পর্যায়ে যারা ভোক্তারা আছেন তাদের সাথেও কথা বলবার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে যেহেতু সরকারের এক ধরনের প্রচেষ্টা রয়েছে এই তেলের দাম একটা স্থিতিশীল পর্যায়ে রাখার জন্য, এখানে আন্তর্জাতিক বাজারের একটা প্রভাবও রয়েছে, অর্থাৎ বহুমুখী সংকট এখানে রয়েছে। তবে সাধারণ মানুষের একটা চাহিদার জায়গা যেটি হলো রমজানের আগে একটা তেলের বড় ধরনের চাহিদা থাকে এবং সেই চাহিদা মাথায় রেখে যাতে তেলের দাম প্রতি বছর যে ধরনের একটা অস্থিরতা আসলে তৈরি হয় সেটি যাতে না হয়, একই সাথে বাজার মনিটরিংয়ের দায়িত্বে যে সমস্ত সংস্থাগুলো রয়েছে তাদের একটা আন্তরিক অংশগ্রহণও কিন্তু এখানে দরকার আছে। বাণিজ্য মন্ত্রণালয়, আপনি জানেন যে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত টাস্ক ফোর্স রয়েছে এবং ভোক্তা অধিকার থেকে শুরু করে জেলা প্রশাসন এখানে অংশগ্রহণ রয়েছে। অর্থাৎ তারা যদি নিয়মিত এক ধরনের বাজার মনিটরিংটা চালিয়ে যায় তাহলে বাজার স্থিতিশীল থাকতে অনেকটা বাধ্য, সেটি আসলে ভোক্তারা বলছেন। সম্প্রতি বাণিজ্য উপদেষ্টা চট্টগ্রামে এসেছিলেন, তিনিও বলছেন যে তেলের দাম বা নির্দিষ্ট পণ্যগুলোর দাম স্থিতিশীল রাখতে তারা কাজ করছেন। এর বাইরে চিনির বাজারে আমরা কিছুটা স্বস্তির খবর আসলে দিতে পারছি। চিনির বাজারে গত কয়েক মাসের তুলনায় চিনির দাম কিন্তু বর্তমানে কমেছে। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে তেল এবং চিনির দামের যে বাজার পরিস্থিতি তার সব শেষ। মুজিব, আপনাকে ধন্যবাদ। এদিকে কারওয়ান বাজার থেকে আমাদের সাথে আছেন রিফাত তাসনুভা। রিফাত, আপনার কাছে জানতে চাইবো, আপনি শুনছিলেন আসলে মুজিব বলছিলেন যে বিভিন্ন কারণে আসলে এই যে তেলের দাম কমানো হয়নি এখন পর্যন্ত, তার মধ্যে আছে বাজার মনিটরিংয়ের একটা গাফিলতি। আপনার ওখানে কি অবস্থা, কি বলছেন ক্রেতা এবং বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। দেখেন, আমরা যখন তেলের বাজার এবং চিনির বাজার সম্পর্কে বলছিলাম ঠিক সেই সময়টিতে আমরা দাঁড়িয়ে রয়েছিলাম কারওয়ান বাজারের নিচে, অর্থাৎ কারওয়ান বাজারে যে খুচরা পর্যায়ে বিক্রি করা হয়ে থাকে তেল চিনি, সেখানে আমরা যতটুকু দেখতে পেরেছি তেল এবং চিনির দাম কিছুটা কমলেও তেলের দামে কিন্তু খুব একটা বেশি পরিবর্তন আসেনি শুল্ক ছাড়ের পরেও। সেখানে বিক্রেতারা আমাদের যতটুকু জানিয়েছেন যে দেখেন শুল্ক ছাড় দেওয়ার পরে সেই যে পণ্যগুলো রয়েছে, যে পণ্যগুলো অর্থাৎ আসবে শুল্ক ছাড়ের পর, সেই পণ্যগুলো এখনো বাজারে ঢুকেনি বা
এখনও সরবরাহ হয়নি। সরবরাহ না হওয়ার কারণে সেই দামে খুব একটা বেশি পরিবর্তন হয়নি। কিন্তু বিগত কয়েকদিন ধরেই কিন্তু তেলের বাজার ঊর্ধ্বমুখী এবং তেলের বাজার মানুষকে ভাবাচ্ছে। আমরা এতটুকু দেখেছি যে পাম তেল সেখানে প্রতি কেজিতে বিক্রি হচ্ছে 172 টাকায়, এবং যদি বোতলজাত সয়াবিন তেলের কথা বলে থাকি, সেই বোতলজাত সয়াবিন তেল 815 টাকায় বিক্রি করা হচ্ছে, অর্থাৎ প্রতি লিটারে প্রায় 5 টাকা করে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে। এবং এখানে পাইকারি পর্যায়ে আমরা যতটুকু দেখেছি, এই বোতলজাত সোয়াবিন তেলই এখানে বিক্রি হচ্ছে। পাইকারি যে দর সেটি হচ্ছে পাইকারি দর 800 টাকা, এবং বিক্রেতারা জানিয়েছেন সপ্তাহের ব্যবধানে যে কার্টুন রয়েছে সেই কার্টুনের দাম বেড়েছে প্রায় 18 থেকে 20 টাকা করে। এই ছিল কিন্তু তেলের বাজারের খবর। এবং চিনির বাজারের সবশেষ খবর যদি আমি একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেক্ষেত্রে বলতে হবে চিনি এখন বিক্রি করা হচ্ছে প্রায় 125 টাকায়, অর্থাৎ প্যাকেটজাত যে চিনিটি রয়েছে সেটি 125 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এবং খোলা চিনির দাম কিছুটা কম থাকলেও আমরা যখন খোলা চিনি কিনতে যেতে হচ্ছে একজন ক্রেতাকে, তাকে কিন্তু সেই মূল্যটি গুনতে হচ্ছে, অর্থাৎ 125 টাকা দিয়ে তাকে সেই চিনির দাম তাদেরকে গুনতে হচ্ছে। লাল চিনির ক্ষেত্রেও আমরা দেখেছি দামে কিছুটা তারতম্য রয়েছে, দাম অর্থাৎ 150 টাকা করে বিক্রি করা হচ্ছে। তো এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা আমাদের একটি কথাই বারবার বলছেন যে এখানে ভোক্তা বা অন্য যারা রয়েছে তারা মনিটরিং করেন, সেই মনিটরিংয়ের যে পর্যায়টা, সেই মনিটরিংয়ের যে ক্ষেত্রটা, পরিধিটা তাদের আর একটু বাড়াতে হবে। অর্থাৎ একেবারে শুধুমাত্র যে খুচরা পর্যায়ের এসে সেই মনিটরিং করে মূল্য তালিকা দেখলেই যে কেবলমাত্র দাম নিয়ন্ত্রণে আসবে তা কিন্তু নয়, বরং যে সমস্ত বড় বড় কোম্পানি রয়েছে, ডিলাররা রয়েছে, অর্থাৎ যারা এগুলো সরবরাহ করে থাকে, তারা যেন কোনো রকমের বাড়তি মুনাফা করতে না পারে সেই বিষয়টির কথাও কিন্তু তারা বলছেন। কিন্তু সার্বিকভাবে দেখা যায় দামের বিষয়টি আসলে খুচরা পর্যায়ে বিক্রেতা হোক কিংবা পাইকারি পর্যায়ে বিক্রেতা হোক, তারা কিন্তু খুব একটি বেশি কথা বলতে চান না। এই কথা না বলতে চাওয়ার কারণ আসলে বোঝাটা খুবই দুষ্কর, কিন্তু তারপরেও এতটুকু বলতে পারি যে তেল, চিনি বা অন্যান্য যেসব নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে, যেহেতু সামনে রমজান আসছে, এই জিনিসগুলোর দাম নিয়ন্ত্রণের জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আশা করা যাচ্ছে, তারা বলছেন যে শুল্ক ছাড়ের যে প্রভাব সেটি বাজারে পড়বে, খুব শীঘ্রই সেটা পড়বে বলে তারা কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আগুনে কয়েকটি দোকান পুড়ে গেছে। এই ঘটনায় প্রায় 1 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। শুক্রবার সন্ধ্যায় উপজেলা ভূমি অফিসের পশ্চিম পাশে পৌর মার্কেটে আগুনের এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পৌর মার্কেটের আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। মুহূর্তেই আগুন বাজারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট, পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে একটি ফার্মেসি, 3-4টি ডিস্ট্রিবিউটর দোকান সহ কয়েকটি দোকান পুড়ে গেছে। মার্কেটের অটো গ্যারেজের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে আগাম জাতের শীতকালীন পেঁয়াজ চাষে সফলতা পেয়েছে কৃষক। জেলা জুড়ে এবছর 1850 হেক্টর জমিতে এই পেঁয়াজ চাষ হচ্ছে। কৃষকরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ না আসা ও ন্যায্য দাম পেলে ভালো লাভের আশা তাদের। আর কৃষি বিভাগ বলছে, আগাম জাতের পেঁয়াজ বাজারে আসলে দাম সাশ্রয় হবে। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের মাঠ জুড়ে শীতকালীন কোন্দো জাতের পেঁয়াজ চাষ হচ্ছে। এ যেন সবুজের সমারোহ। গেল বছর ভালো দাম পাওয়ায় এবছর মাঠে শীতকালীন আগাম জাতের পেঁয়াজ লাগান কৃষকরা। অক্টোবরের প্রথম সপ্তাহে এ জাতের পেঁয়াজ রোপণ করে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পেঁয়াজ বাজারে উঠতে শুরু করবে। প্রতি বিঘা জমিতে 100 মনের বেশি পেঁয়াজ হবে বলে আশা কৃষকদের। তাদের দাবি, এ জাতের পেঁয়াজের ন্যায্য দাম নির্ধারণ করে দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোনো গেলে 60 মন বিঘা হবে, 70, 80, কোনো 90 মন বিঘাও হবে। ওকে কাছে 3000 টাকা পাবো, শেষফল 2000 টাকা হলেও লাভ থাকবে। 1,20,000 25,000 টাকা খরচ হয়। আমরা যদি দাম পাই 3,000 টাকা দিয়ে বেচতে পাই, আমাদের 1 লাখ মতো লাভ হবে। যদিও কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না। আমরা লাভের আশায় লাগাই, কিন্তু আমরা লাভ করতে পারছি না। ভারত থেকে পেঁয়াজ আসা কেউ সিন্ডিকেট করে রাখে দিচ্ছে, তখন কৃষকেরা আসল মূল্যটা পাচ্ছে না। আমরা বেশিও চাই না, আমরা একবারই কমও চাই না, যে মূল্য যেন পাই জানে, আমরা যেন আমাদের দেশে জানি পেঁয়াজ উৎপন্ন করতে পারি।
তবে সার্বিক সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানিয়ে কৃষি বিভাগ বলছে আগাম জাতের কন্দ পেঁয়াজ বাজারে আসলে দাম সাশ্রয় হবে। কন্দ পেঁয়াজটা যখনই বাজারে আসবে প্রাথমিক পর্যায়ে, তখনই আমাদের যে পেঁয়াজের যে দামটা এটি কিন্তু পড়ে আসবে, অর্থাৎ এটা ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসবে, মানুষের পড়ে আসবে এবং মানুষ একটু স্বস্তি পাবে, যার জন্য আমরা মাঠ পর্যায়ে কিন্তু এটি নিয়ে কাজ করছি। জেলায় চলতি বছরে শীতকালীন আগাম জাতের কন্দ পেঁয়াজ ও ছাঁচি পেঁয়াজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4000 হেক্টর জমিতে। ডিভিসি নিউজ ডেস্ক। অ্যান্টিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের বিপক্ষে 5 উইকেট হারিয়ে 250 রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে 2 উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ আর একটি করে উইকেট পেয়েছেন তাইজুল আর মিরাজ। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দেখে শুনেই করেন দুই ক্যারিবীয় ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট ও মিকাইল লুইস। ওভার প্রতি 2 রানেরও কম তুলেছেন এই দুই ব্যাটার। তবে টাইগারদের ব্রেক থ্রু এনে দেন স্পিড স্টার তাসকিন। 38 বলে 4 রান করা ব্রাথওয়েটকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন তিনি। দ্বিতীয় উইকেটটাও আসে তাসকিনের হাত ধরে। রানের খাতা খোলার আগেই অ্যালেক্স কার্টিকে ফেরান এই পেসার। তৃতীয় উইকেটে কাভেম হজ আর লুইস 59 রানের জুটি গড়েছিলেন, কিন্তু কাভেম হজ ব্যক্তিগত 25 রানে ফেরেন রান আউট হয়ে। দলীয় 84 রানে 3 ব্যাটারকে হারায় স্বাগতিকরা। এরপরেই খেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন মিকাইল লুইস আর এলিক অ্যাথেনিস। দ্বিতীয় আর তৃতীয় সেশনে বাংলাদেশের বোলারদের শাসন করেছেন এ দুজন, গড়েছেন 140 রানের জুটি। স্বাগতিক ব্যাটারদের দাপটে তৃতীয় সেশনে 4.47 গড়ে রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। দারুণ বোঝাপড়ায় টেস্ট মেইডেন সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন দুই ব্যাটারি, কিন্তু নার্ভাস 90-তে গিয়ে আউট হয়েছেন দুই সেট ব্যাটার। দিনের শেষ দিকে এসে মেহেদী মিরাজের বলে শাহাদাতকে ক্যাচ তুলে 97 রানে আউট হন লুইস, আর 20 বলের ব্যবধানে 90 করা অ্যাথেনিসকে সাজঘরে ফিরিয়েছেন তাইজুল। এরপর আর কোনো অঘটন ঘটেনি স্বাগতিকদের দিক থেকে। 5 উইকেটে 250 রানে দিন শেষ করেছে ক্যারিবীয়রা। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক। বিপিএল এর মতোই প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট হবে এনসিএল এর টি20 ফরম্যাট। জাতীয় দলের বাইরে থাকা তারকা ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ের এই টুর্নামেন্ট নিয়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহ অনেক, যার মধ্য দিয়ে দূর হবে টাইগার পাইপলাইনের টি20 পারফর্মার সংকট। তেমনটাই জানালেন এনসিএল এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদিন নান্নু। সবকিছু ঠিকঠাক মতোই আগাচ্ছি এবং ইনশাআল্লাহ এটা 11 তারিখে শুরু হবে এবং 23 তারিখে ফাইনাল হবে। আন্তর্জাতিক ক্রিকেটের 179 টি20তে বাংলাদেশ এ পর্যন্ত জিততে পেরেছে মাত্র 68টা ম্যাচ। এই পরিসংখ্যানই বলে ছোট ফরম্যাটের ক্রিকেটে টাইগারদের সামর্থ্য কতটুকু। একটা বিপিএল ছাড়া টি20র আর কোনো ঘরোয়া লিগ না থাকায় এই ফরম্যাটে বরাবরই ব্যাকফুটে থাকে বাংলাদেশ। সেই ভাবনা থেকেই এবার জাতীয় লিগের সাথে সংযোজন করা হয়েছে টি20 লিগ। টি20 ফরম্যাটে যেখানে আমরা পিছিয়ে আছি সবচেয়ে, এখানে একটু দেখার জন্য, কারণ বিপিএলটা হয় অনেকগুলি ফরেন প্লেয়ার থাকে, এই যেখানে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, এখানে আমাদের অনেক লোকাল প্লেয়ারের অপরচুনিটিটা থাকে না। জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করতে গিয়েই মিনহাজুল আবেদিন নান্নু বুঝেছেন ছোট ফরম্যাটে পারফর্মারের অভাব কতটা ভোগায় টাইগারদের। সেই দায়িত্ব ছাড়ার পর এনসিএল এর টেকনিক্যাল কমিটির প্রধান হয়েই বিপিএল এর আগে আরও একটা টি20 টুর্নামেন্ট চালু করার উদ্যোগ নেন নান্নু। সেই হিসাবে এই চ্যালেঞ্জটা যখন নিয়েছে এবং এটা সবাই কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে, বোর্ডে অ্যাপ্রুভ করে দিয়েছে, যারা টি20 ফরম্যাটে খেলে জাতীয় দলে, ওদের জন্য যাতে এই সময়টা করে নেক্সট থেকে ওইভাবে ক্যালেন্ডারটা সেট করতে হবে যাতে সবাই এই অপরচুনিটিটা পায়। নান্নু বললেন, চাইলে এনসিএল এর এই টি20 ভার্সনের তৈরি করা যাবে ব্র্যান্ড ভ্যালু। প্রতি মৌসুমের সুবিধাজনক সময়ে চাই আয়োজন নিশ্চয়তা, চাই টিম স্পন্সর, থাকতে হবে প্রচারণা। অন্যান্য টেস্ট প্লেয়িং নেশনগুলি দেখবেন সবগুলি কিন্তু ওয়েল ফার্নিশড এবং ওখানে কিন্তু বোর্ডকে দেখতে হয় না। আমাদের কিন্তু ফার্স্ট ক্লাসটা কিন্তু আমাদেরকে বোর্ডের টাকাই কিন্তু চালাতে হচ্ছে। এটা কিন্তু ডিফিকাল্ট প্রতি বছর চালানো। এনসিএল এর সাথে টি20 টুর্নামেন্ট সংযোজন নিঃসন্দেহে এই ফরম্যাটে টাইগার স্কোয়াডকে করবে আরও সমৃদ্ধ। তবে সেই আয়োজন দায়সারা মোড়কে যেন আবদ্ধ না হয়, সেটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আগামী সপ্তাহে হয়তো বোঝা যাবে যে টিকিট থাকবে কিনা, যেহেতু ফার্স্ট রাউন্ডটা সিলেটে হচ্ছে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। আচরণবিধি লঙ্ঘনের দায়ে তৃতীয় বিভাগ
ক্রিকেট লিগে ৮ খেলোয়াড় সহ ৯ জনকে নিষিদ্ধ করেছে বিসিবি। এর মধ্যে ৮ ক্রিকেটার ও ১ জন টিম অফিসিয়াল রয়েছেন। সবাইকে ১ বছরের জন্য নিষিদ্ধ ও প্রত্যেককে ৫০,০০০ টাকা করে জরিমানা করেছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বোর্ড। গেল ১৮ নভেম্বর পিকেএসএফ এর ১ নম্বর মাঠে সুপার লিগের ম্যাচে মাঠেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তেজগাঁও ক্রিকেট একাডেমি ও সাফায়ার স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। পরে আচরণবিধির ২.১৯ এর অধীনে ৪র্থ লেভেলের অপরাধে দোষী ঘোষণা করা হয় তাদের। বিসিবি থেকে জানানো হয়েছে, ঘরোয়া লিগে কোনো স্তরে শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে কোনো ছাড় দিবে না বোর্ড। চ্যালেঞ্জ কাপের শিরোপা জয় করে নতুন ঘরোয়া মৌসুমের শুভ সূচনা করল বসুন্ধরা কিংস। ফাইনালে প্রথমার্ধে পিছিয়ে পড়েও মোহামেডানকে ৩-১ গোলে হারালো বাংলাদেশ চ্যাম্পিয়নরা। বাংলাদেশ 2.0 শিরোনামের এই ম্যাচ দিয়ে স্মরণ করা হয় জুলাই আগস্ট বিপ্লবের নিহতদের। ম্যাচের মাত্র 7 মিনিট মোহামেডানের আচমকা আক্রমণ, বাঁ পাশ দিয়ে উঠে এমানুয়েল সান্ডের ক্রস, দারুণ হেডে বল জালে জড়ান অধিনায়ক সুলেমান দিয়াবাতে। ম্যাচে 1-0 এগিয়ে যায় মোহামেডান। প্রথম গোল যেটা বলছিলাম, মোহামেডানের 25 মিনিটে রহিমউদ্দিনের দারুণ ক্রস অল্পের জন্য মাথা ছোঁয়াতে পারেনি আরিফ হোসেন। পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বসুন্ধরা কিংস। সেই ক্রসটা বিরতি থেকে ফিরে আবারও আক্রমণে ওঠার চেষ্টা করে বসুন্ধরা কিংস, কিন্তু আক্রমণ সানিয়েও লাভ হচ্ছিল না কিছুই। 58 মিনিটে মিগুয়েলের পাস থেকে ফাহিম ভালো জায়গায় পেয়েও মারলেন বাইরে। সেখান থেকে ফয়সাল আহমেদ ফাহিম। 62 মিনিটে মাঠে ঘটে অপ্রীতিকর ঘটনা। মাঠে স্মোক ফ্রেয়ার ছুড়ে মারেন ফুটবল আলট্রাস ফ্যানরা। ম্যাচ বন্ধ রাখতে হয় 9 মিনিট। সেটাও একটা প্রশ্ন। এরপরই ঘুরে দাঁড়ায় বসুন্ধরা কিংস। ভালো সুযোগ পেয়ে কাজে লাগাতে না পারলেও কর্নার থেকে ঠিকই সমতায় ফেরে কিংসরা। মিগুয়েলের কর্নার থেকে দলকে সমতায় ফেরান তপু বর্মন। নিজেদেরকে নতুন করে খুঁজে পেলেন যেন, এবং বড় স্বস্তির গোল। এরপর 81 মিনিটে দুর্দান্ত গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। মিগুয়েলের ক্রস থেকে হাওয়ায় ভাসা শটে জালে বল জড়ান ফয়সাল আহমেদ ফাহিম। যোগ করার সময় 3 জনকে বোকা বানিয়ে মিগুয়েল ফেরেইরার একক শৈলীতে জয় নিশ্চিত হয়ে যায় বসুন্ধরা কিংসের। এবং সম্ভবত এই পিছিয়ে পড়েও মোহামেডানকে 3-1 গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলল বসুন্ধরা। বাংলাদেশের ঘরোয়া লিগে। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন বাংলাদেশে জয় দিয়ে মৌসুম শুরু করেছে বসুন্ধরা কিংস। শহীদদের স্মৃতি স্মরণে আয়োজিত ম্যাচ জিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ম্যাচ সেরা তপু বর্মন। দারুণ গোল করা ফয়সাল আহমেদ ফাহিমও জানিয়েছেন ফেরার কথা। অনেক স্যাক্রিফাইসের একটা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটা আমার কাছে মনে হয় অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের দেশের জন্য, কারণ একটা এনভায়রনমেন্ট, সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল আজকে স্টেডিয়ামে। একটা সাক্ষী হয়ে থাকবে বসুন্ধরার জন্য এবং আমাদের প্লেয়ারদের জন্য। ফার্স্ট অফ অল এটা আমার এই ফুটবল ক্যারিয়ারের ফার্স্ট ট্রফি, প্রথম। আর নামার পরে কিছু টাইম হইতেছিল না, বাট নিজের উপর বিশ্বাস ছিল এবং কোচও সবসময় সাহস দিয়েছে যে তুই পারবি। হ্যারি কেইনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় আরও একটি জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। অসবুর্গকে তারা হারিয়েছে 3-0 গোলে। আন্তর্জাতিক বিরতি থেকে ফিরেই দাপুটে বায়ার্ন। ঘরের মাঠে শুরু থেকে সফরকারীদের কোণ ঠাসা করে রেখেছিল জার্মান জায়ান্টরা, কিন্তু গোলশূন্য থেকে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। অসবুর্গের ফাউলে সেকেন্ড হাফে বায়ার্নের প্রথম 2টি গোল আসে পেনাল্টি থেকে, দুবারই সফল স্পট কিক কেইনের। এরপর 95 মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ইংলিশ তারকা। সেই সাথে বুন্দেসলিগায় দ্রুততম 50 গোলের রেকর্ডও গড়েছেন কেইন, যেখানে এই মৌসুমে তার গোলের সংখ্যা 14টি। আর 11 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে বুন্দেসলিগায় নিজেদের শীর্ষ স্থান ধরে রেখেছে বায়ার্ন। ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে তার। ইউক্রেনে রাশিয়ার দখল করা ভূখণ্ডগুলো নিয়ে বড় কোনো ছাড় দিতে চান না পুতিন। পাশাপাশি পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছাও ত্যাগ করতে হবে ইউক্রেনকে। একদিনে থামাতে পারেন ইউক্রেন রাশিয়া সংঘাত। নির্বাচনী প্রচারণের সময় এমন মন্তব্যের ক্ষেত্রে পুতিনের সঙ্গে বন্ধুত্বের দোহাই দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই লক্ষ্যে শর্ত দিয়ে বল যুক্তরাষ্ট্রের দিকে ঠেলে দিতে চায় রাশিয়া। রাশিয়ার সাবেক ও বর্তমান 5 কর্মকর্তা পরিচয় না করার শর্তে এ তথ্য জানিয়েছে রয়টার্সকে। ইউক্রেনে রাশিয়ার দখল করা ভূখণ্ডগুলো নিয়ে ছাড় দিতে চায় না রাশিয়া। এই শর্তের প্রেক্ষিতে উত্তর ও দক্ষিণাঞ্চলে খার্কিভ ও মিকোইলাভের অল্প যেসব এলাকা তাদের দখলে রয়েছে সেখান থেকে সেনা প্রত্যাহারে রাজি হতে পারে ক্রেমলিন। আলোচনার সুযোগ রাখা হবে পূর্ব ইউক্রেনের দোনেস্ক, লোহান্স্ক, জাপোরজিয়া ও খেরসন অঞ্চল ভাগাভাগির বিষয়। এই 4 অঞ্চলকে বর্তমানে নিজেদের বলে দাবি করে রাশিয়া।
অঞ্চলগুলোর 70 থেকে 80% রুশ বাহিনীর দখলে। এছাড়া শর্ততে ন্যাটো বিষয়ে পরিষ্কার অবস্থান মস্কোর। ইউক্রেনকে ত্যাগ করতে হবে ন্যাটোতে যোগ দেবার ইচ্ছা। শর্ত মেনে নিলে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে চায় মস্কো। এছাড়া ইউক্রেনকে নিজেদের সামরিক বাহিনীর আকার কমানো এবং দেশটিতে রুশবাসীদের বাধা না দেওয়ার প্রতিশ্রুতি চায় ক্রেমলিন। বিশ্লেষকদের অভিমত, পুতিন এমন একটি চুক্তিতে রাজি হতে পারেন যাতে দোনেস্ক, লুহান্স, জাপোরজিয়া ও খেরসনের বেশিরভাগ অঞ্চল মস্কোর অধীনে থাকবে। এতে পূর্ব ইউক্রেনে রুশবাসী ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত হবে। পাশাপাশি ক্রিমিয়ার সঙ্গে যুক্ত স্থলপথও নিরাপদ থাকবে। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। ইসরায়েলের বিমান ও স্থলবাহিনীর অভিযানে লেবাননে একদিনে নিহত হয়েছে অন্তত 59 জন, আহত হয়েছেন আরও 112 জন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সেপ্টেম্বরে ইসরায়েলের বিমান বাহিনী অভিযান শুরুর পর থেকে লেবাননে মোট নিহতের সংখ্যা 3642 জন এবং আহতের সংখ্যা পৌঁছেছে 15356 জনে। এ পর্যন্ত লেবাননে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন 10 লাখেরও বেশি মানুষ। এই কারণে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলকে যুদ্ধাপরাধের জন্য দায়ী করেছেন। এদিকে গাজায় যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বন্ধে নেদারল্যান্ডসের আদালতে মামলা করেছে 10টি ফিলিস্তিনপন্থী সংগঠন। তবে এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সাথে থাকুন।